রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণের স্বামী বা যাকে আমরা সাধারণত আর কে নারায়ণ নামে বেশি চিনি। তো তিনি ভারতীয় যে ফিকশনকে, অর্থাৎ শর্ট স্টোরি, নোভেল, এদেরকে একটা গ্লোবাল মঞ্চে ভারতীয় ফিকশনকে একটা সম্মানীয় জায়গা দিয়েছিলেন। তো তার যে ফেমাস শর্ট স্টোরি কালেকশন মালগুড়ি ডেজ, যেটা পরবর্তীকালে টিভিতে টেলিকাস্ট হয় গল্প আকারে, তো সেটা 1947 সালে পাবলিশড হয়েছিল। তো তার প্রথম যে স্টোরিটা সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো শর্ট স্টোরি, এটা একটা শর্ট স্টোরি, এবং শর্ট স্টোরির যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো সেগুলো সবকটাই এর মধ্যে রয়েছে। সুতরাং এটাকে একটা আদর্শ শর্ট স্টোরি বলাই যায়। যে আদর্শ শর্ট স্টোরি মানে যে সেটা একটা স্লাইস অফ লাইফ হবে, অর্থাৎ জীবনের একটা ঘটনা এখানে দেখানো হবে, খুব বেশি ক্যারেক্টার থাকবে না, এবং অবশ্যই সেটা সংক্ষিপ্ত হবে, আর শেষে একটা টুইস্ট থাকবে বা চমক থাকবে। তো এই শর্ট স্টোরিটার মধ্যে এই সবকটি বৈশিষ্ট্যই রয়েছে। এটা মেনলি একটা সাসপেন্স টাইপের, যদিও এর মধ্যে স্যাটায়ার রয়েছে, হিউমার রয়েছে, এবং হিউমারটা মানে খুব যে ইনোসেন্ট হিউমার বলা যাবে না, কিছুটা ডার্ক হিউমারের পর্যায়ে আনা যেতে পারে এটাকে, এবং আয়রনি রয়েছে, এবং বেশ একটা থ্রিলার, শেষকালের যে এন্ডিংটা হবে সেখানের ঘটনাটা বেশ থ্রিলিং লাগবে। তো এই শর্ট স্টোরিটা ঘটনাটা কয়েকটা বলা যায় মিনিটের, এক ঘন্টার হয়তো ঘটনা, কিন্তু সেটার পটভূমিকা, সেটার ব্যাকগ্রাউন্ড সেইভাবে, অর্থাৎ একটা যে শর্ট স্টোরির যে আদর্শ শর্ট স্টোরি বলা যায়, যে ক্যারেক্টার্সগুলো সম্পর্কে খুব বেশি জিনিস বলা থাকবে না, কিন্তু তাদের সম্পর্কে একটা আইডিয়া ওর মধ্যে থেকেই পাওয়া যায়। তো অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, তো তার একটা দিন কিভাবে কাটে, কোনো একটা জ্যোতিষীর কথা এখানে বলা হয়েছে। তো সেটা যেরকম বললাম যে এটার স্যাটায়ার রয়েছে, যে এই যে প্রফেশনটা যারা থাকে তাদের মধ্যে বেশিরভাগই তারা নিজেরাই নিজের ভবিষ্যৎ জানে না, তো বেশিরভাগই ফ্রড হয়। তো এক রকমের টাকা উপার্জনের একটা পন্থা। তো এখানেও সেই ধরনেরই একজনকে দেখানো হয়েছে, যে একটা ফ্রড একজন জ্যোতিষী সেজে সে ব্যবসা করছে এক রকমের, বা তার ব্যবসা বলার থেকে ভালো লাইভলিহুড চালাচ্ছে চালাকির মাধ্যমে, লোকের সাইকোলজি বুঝে তাকে উত্তর দেওয়া যাতে সে সন্তুষ্ট হয়, সেইভাবে জীবন কাটাচ্ছে। এবং তার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা এখানে দেখানো হবে, যেটা কিছুটা বেশ আয়রনিক্যাল আছে, টুইস্ট আছে শেষের দিকে। তো শহরের একটা এলাকা, যেখানে টাউন হল পার্ক, মানে বেশ বিজি জায়গা, সেখানে নানা রকমের প্রচুর লোকজন দিনের বেলা যাতায়াত করে, অনেক রকম সব লোক নানা রকম জিনিস বিক্রি করতে আসে, অনেক রকম সেলার আসে, একজন বিশেষ করে চিপ ক্লথস, সস্তা সব কাপড় জামা বিক্রি করতে আসে, অনেকে চুরি করা জিনিসও ওখানে এসে বিক্রি করে, এবং আরেকজন হচ্ছে যে বাদাম বিক্রেতা একজন ওখানে আছে। তো সেখানেই একটা বড় তেঁতুল গাছের নিচে একটা জ্যোতিষী ওখানে বসে, এবং তার কাছেও বেশ লোকের ভালোই ভিড় হয়। তো জ্যোতিষী মানেই আমাদের সামনে একটা চিত্র ভেসে ওঠে, যে সাধারণভাবে জ্যোতিষীকে আমরা যেভাবে তার যে একটা ইমপ্রেশন আমরা দেখি, যে কপালে ছাই মাখা থাকবে, দাড়ি থাকবে, টারবান পাগড়ি থাকবে স্যাফরন রঙের জেনারেলি। তো এখানেও সেই লোকটার সেরকমই সমস্ত বেশভূষা, এবং তার কাছে 12টা কড়ি রাখা আছে, একটা স্কোয়ার ক্লথ মতো আছে, তাতে সব যে ছক, জ্যোতিষীদের যে বিভিন্ন সাইনের যে ছকগুলো থাকে সেইগুলো আছে, তালপাতায় লেখা একটা পুঁথি মতো আছে, একটা নোট বই আছে। এই সবগুলো নিয়ে সে ওখানে রোজ তার কারবার সাজিয়ে বসে। সেখানে নানা রকম লোকজন আসে তাদের জীবনের সমস্যা নিয়ে, যে ম্যানকাইন্ডের প্রবলেম, ম্যারেজ, মানি, নানা রকম সম্পর্কে টানাপোড়েন, এইসব নিয়ে তার থেকে পরামর্শ নিতে আসে। এবং
তার জায়গাটা বিশেষ করে সন্ধ্যের দিকে আরও বেশি কেন বেশ মিস্টিরিয়াস একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়, তার অর্ধেক কারণ হচ্ছে যে সেখানে কারেন্টের আলো ওই জায়গাটা করে নেই। ফলে বাদাম বৃক্ষতে একটা আগুন জ্বালিয়ে বসে, আশেপাশে কটা দোকান আছে, সেই দোকানের কিছু আলো, গ্যাস লাইট বা এমনি আলো আগুন জ্বালিয়ে থাকে, তো সেই আলোতেই ওই এলাকাটা আলোকিত হয়, ফলে আরও একটু বেশ এক রকমের মিস্টিরিয়াস পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা জ্যোতিষ বা ওই ধরনের ব্যাপারের জন্য বেশ অনুকূল। হ্যাঁ, কারণ লোকের আরও বেশি মনে হয় যে ব্যাপারটা মিস্টিরিয়াস, এই লোকটা হয়তো কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা বা জানতে পারবে ভবিষ্যতের কিছু ব্যাপার। তো যে বাদাম বিক্রেতা আছে সে তার সামনে থাকে, সেখানে বাদাম বিক্রি করে চেঁচিয়ে, সেও বেশ মজার মানুষ, নানা রকম তার বাদামের বিভিন্ন রকম নাম দেয়। এক এক সময় বলে যে সেটা রাজাস ডেলিকেসি, বম্বে আইসক্রিম, কোন দিন বলে এটার নাম দিল্লি আলমন্ড, এইরকম নানা রকম সে তার গ্রাউন্ড নাটসের যেগুলো বিক্রি করে তার নাম দিয়ে, মজার নাম দিয়ে সব বিক্রি করে। তো তার পাশেই ওই অ্যাস্ট্রোলজার বসে থাকে। তো তার কাছে যে বললাম ওই রকম সব জিনিস থাকে, যে 12টা কড়ি, তারপরে একটা কাপড়, তাতে বিভিন্ন রকম ছক, জ্যোতিষের নোট বই, একটা তালপাতার এতে পুঁথি মতো লেখা। তো সে এবং তার নির্দিষ্ট চার্জ আছে, সে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3 পাই করে নেয়। 3 পাই মানে 12 পাইয়ে 1 আনা, 16 আনায় 1 টাকা। তো সে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3 পাই করে চার্জ করে, এবং সেটা বেশ ভেবেচিন্তে, মানে 10 মিনিট সময় নেয় উত্তর দেওয়ার জন্য। আর সেই সময় সে অনেক কিছু ভেবে নেয়, বুঝে নেয় যে উল্টো দিকের লোকটা কি ভাবতে পারে, ফলে বেশ তার বুদ্ধি করেই তাকে ইনকাম করতে হয়, এবং যথেষ্ট ভেবেচিন্তে উত্তর দিতে হয়, যাতে উল্টো দিকের লোকটা ভাবে যে হ্যাঁ ঠিকই বলছে, সন্তুষ্ট হয় সেই রকম। ফলে এখানে লেখক বলছেন যে সে যে ইনকামটা করে সেটা সে ডিজার্ভ করে আর কি, কারণ তাকেও এক রকমের খেটেই, বুদ্ধি খাটিয়েই ইনকাম করতে হয়। তো ওই জায়গাটা সন্ধ্যের দিকে যেরকম বললাম আরও বেশি মিস্টিরিয়াস হয়ে যায়। তো সারাদিন সে অনেক, মোটামুটি তার ভালোই ইনকাম হয়, অনেক খদ্দের তার কাছে আসে। কিন্তু তার বাড়ি ওই এলাকায় নয়, অ্যাকচুয়ালি তার বাড়ি ওখান থেকে আরও নর্থে প্রায় 200 মাইল দূরে। সে গ্রাম ছেড়ে সে একটা কারণে ওখানে চলে এসেছে, প্রায় 200 মাইল দূর, মানে অনেকটাই, তখনকার দিনে গ্রামবাসীদের কাছে যেন একটা সমুদ্র পার হয়ে যাওয়ার মতো। তো সেখানে সে জ্যোতিষের ব্যবসা খুলেছে, ফলে সে জ্যোতিষের বাস্তবে তার কোনো প্রশিক্ষণ বা জ্ঞান কিছু নেই। সে নিজেও জানে না তার ভবিষ্যৎ কী, কিন্তু অন্যদের লোকেদের সে ভবিষ্যৎ বলে বেড়ায়। যদি গ্রাম ছেড়ে না আসতো, সে হয়তো তার যে পারিবারিক যে চাষবাসের কাজ সেটাই তার করতে হতো, কারণ সেটাই তার পরিবারের কাজকর্ম। কিন্তু বর্তমানে সে ওইভাবেই কাজ করছে, জ্যোতিষী চর্চা করে, এবং সে টিপিক্যাল বেশ লোকের মন জয় করে নিতে পারে, কারণ কয়েকটা কথা সে বুঝে গেছে যে এটা বললে লোকের কাছে সেটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। হয়তো বললো যে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না, এই ধরনের কথা বললে, বা আপনার যে অ্যাপিয়ারেন্সটা এত রাফ কেন, আপনার যে শনি ঠিক জায়গায় নেই। তো বেশিরভাগ মানুষই নিজেকে একটু রাফ এক্সটেরিয়ার ভাবতে পছন্দ করে, বা আপনার সাথে পরিবারের কারো সম্পর্ক ঠিক যাচ্ছে না। এবার সবারই পরিবারের কিছু না কিছু জনের সাথে সমানভাবে সম্পর্ক থাকে না ভালোভাবে। তো সেরকমভাবে সে মোটামুটি বিশ্বাসযোগ্য কিছু কথা বলে তার বিশ্বাস অর্জন করে নেয় সবারই। তো সেরকমই রোজকারের মতো একদিন সে এরকম তার পসরা সাজিয়ে বসেছে। সন্ধ্যের সময় সব দোকানের আলো, আগুনের আলো, এইসবের আলোতে তার যতটা আলোকিত হয়েছে জায়গাটা। এবার প্রায় শেষ হয়ে এসেছে। যে গ্রাউন্ড নাট বাদাম বিক্রি করছে সে তার আগুন নিভিয়ে দিয়েছে, সে তার দোকান এবার বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। তো এরও প্রায়, জ্যোতিষীটাও এবার সে বন্ধ করে দেওয়া মানে এরও কারবার প্রায় শেষ হয়ে যাওয়া সেদিনের মতো। এও গুছিয়ে ফেলতে যাবে, সব গুছিয়ে ফেলেছে, সেই সময় দেখছি একটা লোক তার সামনে এসে দাঁড়িয়েছে, এবং লোকটা বেশ অস্থির, ব্রেসলেস হয়ে আছে। তো জ্যোতিষীরা ভাবলো যে, অ্যাস্ট্রোলজারটা ভাবলো এটা মনে হয় একটা সম্ভাব্য তার কাস্টমার, সুতরাং আর একটা যদি কাস্টমার দিনের শেষে পাওয়া যায়, কিছু ইনকাম করা যায়, ভালোই হয়। তো সে তাকে জিজ্ঞাসা করছে যে তোমার কিছু জানার আছে, তাহলে আমি তোমাকে বলতে পারি, হেল্প করব। তো সেই লোকটা প্রথমে অতটা
ইন্টারেস্টেড নয়, সে কিছু একটা খুঁজছে, কাউকে একটা খুঁজছে এবং বেশ অস্থির। তো সে বলল যে আমাকে বলো, আমি তোমাকে বলতে পারি। তো সে বলল যে ঠিক আছে, আমি যে খুঁজছি, কাকে খুঁজছি সেটা যদি তুমি বলতে পারো তাহলে তোমার কাছে আমি দেখাতে রাজি। তো অ্যাস্ট্রোলজারটা যেরকম টিপিক্যালি প্রথমে কারোর হাত দেখে, একটা সবুজ রঙের আলো এসে বাইরে থেকে কোথাও থেকে পড়েছে, একটু দূর থেকে কোথাও কোনো আলো আসছে। তো সে ওসব হাত পাত দেখাতে নারাজ, সে বলছে এইসব ছাড়ো, তুমি আমাকে উম, যে আমি কাকে খুঁজছি সেটা বলতে পারবে কিনা বলো। এবং তাকে বললো যে প্রথমে ডিল হলো যে অ্যাস্ট্রোলজার বলে ঠিক আছে তুমি আমাকে 5 টাকা দাও, আমি তোমাকে বলবো। বললো না, অত টাকা আমার কাছে নেই। আমি তোমাকে বললো 8 আনা দেবো, এবং তুমি যদি যেটা বলো যদি ঠিকঠাক না হয়, বুঝতে পারি যে তুমি মিথ্যে কথা বলছো, তাহলে তোমাকে ডবল ফেরত দিতে হবে। তো এটা প্রাথমিকভাবে মধ্যে তাদের ডিল হলো যে 8 আনা দেবে, যদি অ্যাস্ট্রোলজারের কথাগুলো তার ঠিকঠাক মনে না হয় বা কিছু জিনিস সে যাচাই করে নেবে, যদি ভুল বলে তাহলে তাকে ডবল টাকা ফেরত দিতে হবে। এবং পরবর্তীকালে এই ডিল হয় যে 1 টাকাই তাকে দেবে, কারণ সে বেশ কিছু প্রথমে ঠিকঠাক বলতে শুরু করে দেয়। তো ওই জায়গাটা এবার সন্ধ্যেবেলা সব নানা রকম মাঝে মাঝে আওয়াজও হচ্ছে, জুটকা মানে ঘোড়ার গাড়ি, যে 2 চাকার ঘোড়ার গাড়িগুলো সেইগুলো যাচ্ছে। হ্যাঁ, ওখানে সব আরও কিছু গাড়ি যাচ্ছে, তাদের আওয়াজে মাঝে মাঝে থেমে যাচ্ছে। তো লোকটাকে এবার অ্যাস্ট্রোলজার বলে ঠিক আছে আমাকে একটু সময় দিতে হবে, আমি ভেবে বলবো। এবার লাইটারের যা আলোয়, কারণ লোকটা চুরুট খাচ্ছে, তো লাইটারের আলোয় জ্যোতিষী তার মুখটা দেখেছে। জ্যোতিষীরা বলল থাক, আজকে আমি আর দেরি হয়ে গেছে, এই সময় আমি আর বলতে পারবো না, আমি আজকে উঠে পড়ি। কিন্তু লোকটা এবার ছাড়বে না, বলে না, আমি তো প্রথমে জানতে চাইনি, তুমি আমাকে জোর করে ডেকে এনে বসিয়েছো, সুতরাং এখন তো এখান থেকে গেলে হবে না, আমাকে বলে দিয়ে যেতে হবে। বললো যে আমি যাকে খুঁজছি আহ, সে কোথায় বা কি, আমাকে উত্তর দাও। তখন জ্যোতিষীরা বললো যে তোকে কি কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল? বলল হ্যাঁ। তোকে কি কুয়োতে ফেলে দিয়েছিল? বলল হ্যাঁ, ঠিক বলেছো। বলল অন্য একটা লোক তোকে বাঁচিয়েছে? বলল হ্যাঁ, আমি তো মরেই যেতাম, যে একটা লোক পাশের বাড়ি যাচ্ছিল, সে বাই চান্স কুয়োতে দেখতে পেয়েছে আমাকে উঁকি মেরে এবং আমাকে উদ্ধার করেছে, নাহলে তো আমি ওখানে পড়ে মারাই যেতাম। বললো তুই যাকে খুঁজছিস তাকে খুঁজে পাবি না। বললো কেন? না, সে 4 মাস আগে মারা গেছে। তো শুনে মারা গেছে, ঠিক আছে। বললো আমি নিজে হাতে তাকে মারতে পারলাম না, আমি তাকে এতদিন ধরে খুঁজছিলাম, তো কেন মারা গেল, কিভাবে মারা গেল? তখন জ্যোতিষীটাও তাকে বলছে যে সে লরি চাপা পড়ে মারা গেছে। তো শুনে যেন লোকটা একটু সন্তুষ্ট হলো যে যাক, আমাকে এত কষ্ট দিয়েছে যখন, তাহলে সেই যখন লরি চাপা পড়ে মারা গেছে, কিছুটা হলেও সেও সেই কষ্টটা সাময়িকভাবে কিছুক্ষণের জন্য হলেও ফিল করেছে, এবং তার বাজেভাবে অপঘাতে মৃত্যু হয়েছে সেটা শুনে সে একটু স্যাটিসফাইড হলো। তারপর জ্যোতিষী তাকে বললো গুরুনায়ক, তুই এক কাজ কর, তুই আর কখনো বাড়ি ছেড়ে এই দক্ষিণ দিকে আসবি না। তো লোকটা তখন একটু অবাক হয়ে গেল যে গুরুনায়ক মানে, তুমি আমার নাম জানলে কি করে? বললো আমি অনেক কিছু জানি। তো তখন লোকটা একটু সত্যি ইমপ্রেসড হলো যে জ্যোতিষীটা মনে হয় তাহলে সত্যি খুব আহ, একদম পোর খাওয়া জ্যোতিষী, অনেকটা খুব ভালো, তার ভবিষ্যৎ ইত্যাদি সব দেখতে পাচ্ছে। তো সে তখন তার কাছে অনেকটা ব্যাপারটা কনভিন্সিং হয়ে গেল, এবং তাকে বললো কী করতে হবে বলো, তুই আর যাকে খুঁজছিস সে তো মারাই গেছে 4 মাস আগে লরি চাপা পড়ে, তাহলে এক কাজ কর, তুই বাড়ি চলে যা, উত্তর দিকে তোর বাড়ি। বললো হ্যাঁ, এখান থেকে 200 মাইল দূরে। বললো হ্যাঁ, ঠিক বলছেন। ওই সেখানে চলে যা, আর বাড়ি থেকে বেরোবি না, দক্ষিণ দিকে কখনো আর আসবি না, তাহলে 100 বছর বাঁচবি। তো লোকটা বললো ঠিক আছে তাই। বলে তার থেকে কিছু টাকা ছুঁড়ে দিয়ে, কয়েক আনা ছুঁড়ে দিয়ে সে চলে গেল। এবং জ্যোতিষীরা তাড়াতাড়ি ওই যে টাকাটা দিল, মানে যে যতগুলো আনা দিল, আহ, সেটা গুছিয়ে বাড়ি নিয়ে গেল। ফলে অন্য দিনের তুলনায় তার আজকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছে। বাড়িতে যেতে তার স্ত্রী বললো কী ব্যাপার, আজকে দেরি হলো কেন? বললো এরম শেষে একটা খরিদ্দার এসেছিল, একজন জানতে এসেছিল তার ভবিষ্যৎ, দেখো তো ক টাকা দিয়েছে। তো গুনে দেখলো যে 12.5 আনা তাকে দিয়েছে। তো বললো আবার ঠকিয়ে গেল আমাকে, বললো যে 1 টাকা দেবে, সেরকম ডিল হলো, আর কি না 12.5 আনা দিয়ে চলে গেল। তো জ্যোতিষীর স্ত্রী খুব খুশি, 12.5 আনা একদিনে মানে একজনের কাছ থেকে পেয়েছে, মানে অনেকটাই। তো বললো যে ঠিক আছে তাহলে এটা দিয়ে সে একটা কিছু মিষ্টির ডিশ, গুড় নারকেল এসব কিনতে পারবে, তার ছেলে অনেক দিন ধরে বায়না করছে একটা নির্দিষ্ট এক ধরনের মিষ্টি খাবে বলে, তো সেটা রান্না করে দিতে পারবে। তো তখন
জ্যোতিষীরা বলছে তার স্ত্রীকে যে এতদিন পর আমার একটা বোঝা নেমে গেল বুক থেকে, আমার যেন এতদিন ভাবছিলাম আমার হাত রক্তে রাঙা আছে, আজ থেকে আমি একটু মুক্তি পেলাম। বলে তোমার হাত রক্তে রাঙা আছে মানে কি ব্যাপার, তুমি কি কাউকে খুন টুন করেছিলে না কখনো? বললো হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি খুন করেছিলাম। বলে ওই জন্যই তো আমি গ্রাম ছেড়ে পালিয়ে এসে এখানে জ্যোতিষ চর্চা করছি, এরকম জ্যোতিষ সেজে ইনকাম করছি। তো তারপর তাকে বললো যে একসময় গ্রামেতে সব জুয়া টুয়া খেলা হচ্ছিল, কোনো নিয়ে ওই নিয়ে বচসা হয়েছিল। তো আমি একটা আহ, লোককে খুন করে দেওয়ার চেষ্টা করেছিলাম, তাকে ছুরি মেরে তাকে কুয়োতে ফেলে দিয়েছিলাম, ভাবলাম হয়তো মারাই গেছে, কিন্তু আজকে থেকে ঝামেলাটা মিটে গেল। মানে বোঝা গেল যে এই সেই লোকটা যাকে খুঁজছিল সে হচ্ছে এই জ্যোতিষীটাই। তো এই তো অরিজিনালি জ্যোতিষী নয়। তো এই যখন গ্রামে ছিল সে ওই লোকটাকে খুন করার চেষ্টা করেছিল এবং ভেবেছিল হয়তো খুন হয়েই গেছে, এবং যাতে না ধরা পড়ে সেই ভয়েতেই সে গ্রাম ছেড়ে পালিয়ে এসে এখানে জ্যোতিষী সেজে কাজকর্ম করছে। এবং সেই লোকটাই ঘটনাচক্রে কোইন্সিডেন্টালি আজকে খুঁজতে এসেছে তাকে, এবং এ ওই লাইটারের আলোয় মুখটা দেখতে পেয়ে গেছিল, ওই জন্য প্রথমে ভয় পেয়ে গেছিল যে আজকে কিছু বলবো না, অন্য দিন বলবো বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন জোরাজুরি করলো, এ বুদ্ধি করে ব্যাপারটাকে সামলে নিয়ে তাকে বলে দিল যে 4 মাস আগে মারা গেছে যাকে খুঁজছে, যাতে সে আর না ভবিষ্যতে খোঁজে। এবং তার নাম বলে দিল, তাকে কনভিন্স করে দিল যে যা বলছে সেটা ঠিক। এবং যেহেতু সে এখন দাড়ি হয়েছে, তা দাড়ি রেখেছে, পাগড়ি পরে আছে, মাথায় কপালে ছাই মেখে আছে, ফলে ওই লোকটা তাকে চিনতে পারেনি। ফলে সে খুব সহজেই, আর অন্ধকার ছিল ফলে তার মুখটা ভালোভাবে সে দেখতেও পায়নি, ফলে সে বুঝতে পারছে না যে কার সাথে কথা বলছে। যে এই জ্যোতিষীটাই যে একসময় তার গ্রামের লোক, তাকে একসময় খুন করার চেষ্টা করেছে, সেটা তাকে বুঝতে পারিনি। এবং এ খুব চালাকির সাথে তোকে বলে দিল যে তুই আর বাড়ি থেকে কখনো এইদিকে আসবি না, যা বাড়ি চলে যা, তাহলে অনেক বছর বাঁচবি। তো সে সেই শুনে খুব খুশি হয়ে চলেও গেল। অর্থাৎ সে আর কখনো এর খোঁজে আসবে না, মানে এবার থেকে এ নিরাপদে নিশ্চিন্তে এখানে কাজকর্ম করতে পারবে। তাকে আর খোঁজার যে লোক সে আর এদিকে আসবে না। এবং এই বলে সে নিশ্চিন্তে যে বাড়ির দালান একটু পায়ল যেটা বলে উঁচুতে, সেখানে শুয়ে পড়ল। তো এখানেই স্টোরিটা শেষ হলো। তো এটা অ্যাকচুয়ালি বলা যায় যে বেশ একটা থ্রিলার ভাব আছে, একটা সাসপেন্সের মতো ভাব আছে, কিন্তু এর মধ্যে বেশ হিউমারাসলি ব্যাপারটা দেখানো হয়েছে। যদি আমরা ভিজুয়ালাইজ করি যে জ্যোতিষীরা যখন তাকে দেখছে এবং তাকে যখন বুদ্ধি করে বলছে এবং লোকটা সেটা বিশ্বাস করে চলেও যাচ্ছে, এখন আমরা জানছি যে ব্যাপারটা যদিও সেটা খুব জেনিয়াল হিউমার নয়, কিছুটা ডার্ক হিউমারের মতো পর্যায়ে পড়ছে। এবং আয়রনি তো বটেই কিছুটা, যাকে খুঁজতে এসেছে, যাকে খুন করবে বলে, উল্টে তাকেই টাকা দিয়ে তার থেকে ভুল ব্যাপার জেনে সে আবার নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। এবং এও তাকে, যাকে একসময় খুন করে ভেবেছিল, তাকে আবার বোকা বানালো এবং তার থেকে কিছু টাকা ইনকামও করে নিল। আর স্যাটায়ার তো এটার মেন প্রধান জিনিস, যে জ্যোতিষীরা যে কতটা ফেক বা ফ্রড যারা হয়, যারা মানুষজনকে এরমভাবে ঠকিয়ে চলেছে, যারা অরিজিনালি হয়তো নিজেরা কিছুই জানে না এই সমস্ত ব্যাপারে। তো সেই ব্যাপারটাও এখানে খুব পরিষ্কারভাবে লেখক দেখিয়েছেন, যে ভারতীয় সমাজে যে লোকেরা কতটা কুসংস্কারাচ্ছন্ন হয় এবং তাদের যে অন্ধবিশ্বাস অনেক সময়, তার ফলে তারা অনেক কিছু বিশ্বাস করে নেয় খুব সহজেই, ফলে তাদেরকে সহজে বোকা বানানো যায়। তো টিপিক্যাল একটা ভারতীয় সোসাইটির একটা বলা যায় ছোট ছবি এখানে তুলে ধরা হয়েছে, যেখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, একটা বিজি এরিয়া, লোকজন আসছে, নানা রকম ক্রেতা আছে, জ্যোতিষীর কাছে আসে সেরকম ক্রেতাও আছে, এবং এরাও নানা রকমভাবে ব্যবসা করে চলেছে। তো স্টোরিটা তো একটা ছোট্ট ইন আ নাটসেল যাকে বলা হয়, একটা খুব বড় থিম, যে এই যে ফ্রড এবং ভারতীয় সোসাইটির একটা দিক, এবং ভারতীয়রা যে কতটা অনেক সুপারস্টিশাস ব্যাপারটা, সেই ব্যাপারটা খুব তুলে ধরা হয়েছে। এবং তার সাথে যে তারও পরিবার আছে, তারাও ইনকাম করে, তাদেরও সংসার চলে এইভাবে, এবং তার মধ্যে বেশ হিউমারাস একটা ব্যাপারও দেখানো হয়েছে কিছু জায়গায়, লেখকের লেখনীর মধ্যে রয়েছে। আর আয়রনি যে ঘটনা, যেটা সে ভাবতে এসেছিল, ভেবে এসেছিল, তার উল্টোটা হলো। তো সেই দিক থেকে এটা একটা খুব ভালো শর্ট স্টোরি, এবং এই থিমগুলো সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।